আজকের ক্লাসে আমরা ইউজিসি নেট এবং ডাব্লিউবি সেট হোম সায়েন্সের এক্সামে প্রিভিয়াস ইয়ারে কি রকম কোশ্চেন্স এসেছে সেটা জেনে নেব এবং তার সাথে সাথে সেই কোশ্চেন্সের আনসার এবং ইন ডিটেলসে কনসেপ্ট নিয়ে আলোচনা করে নেব। তবে আলোচনা শুরু করার আগে টিউটর হোম সায়েন্স চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমি সুষমা ধর, ইওর এডুকেটর অফ দিস চ্যানেল। আমাদের চ্যানেলে ইউজিসি নেট হোম সায়েন্সের সিলেবাস অনুযায়ী প্রত্যেকটি ইউনিটের ওপর ইন ডিটেলসে ক্লাসেস আপলোড হতে চলেছে। আশা করি সেই ক্লাসগুলি তোমাদের ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে, সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে বন্ধুদের সাথে। উইদাউট এনি ডিলে, লেটস গেট স্টার্টেড। দেখো, প্রথম কোয়েশ্চেন্সে দিয়েছে একটা ম্যাচিং। কোয়েশ্চেনটি বলেছে ম্যাচ দ্য টাইপস অফ উল গিভেন ইন লিস্ট 1 উইথ দেয়ার সোর্স গিভেন ইন লিস্ট 2। লিস্ট 1 এর সাথে লিস্ট 2 এর ম্যাচিং করতে বলেছে। লিস্ট 1 এ কি রয়েছে, টাইপস অফ উল দেয়া রয়েছে এবং লিস্ট 2 তে দেয়া রয়েছে দ্য সোর্স, মানে কোথা থেকে ওই উলগুলোকে কালেক্ট করা হচ্ছে বা আমরা কোথা থেকে পাচ্ছি তাদেরকে। যেরকম লিস্ট 1 এ প্রথমে বলেছে পুলড উল, দেন 2 তে বলেছে ভার্জিন, 3 তে বলেছে রিসাইকেলড উল এবং 4 এ বলেছে শেয়ার্ড উল। এরকম 4 টাইপস অফ উলের কথা বলা হয়েছে এবং তার সোর্স হিসেবে ABCD করে লিস্ট 2 তে দেয়া রয়েছে। যেরকম A তে বলেছে লাইভ ডোমেস্টিকেটেড অ্যানিমালস, B তে আনইউজড কাটার স্ক্র্যাপ, C তে ডেড অ্যানিমালস, D তে ফ্রেশ আনইউজড উল এবং E তে ল্যাম্ব লেস দ্যান 7 মান্থস অফ এজ। এবং সেই অ্যাকর্ডিং দেখো কোডস দেয়া রয়েছে 1 2 3 4 এবং তার সাথে ম্যাচিং করতে হবে ABCD। কোন আনসারটা হবে তোমরা আনসার করো। 10 সেকেন্ডস টাইম দিচ্ছি, তোমরা এটা সলভ করো। এই কোশ্চেন্সের আনসার সম্পর্কে এবং এর কনসেপ্ট সম্পর্কে পরবর্তী স্লাইডে আমরা ইন ডিটেলসে আলোচনা করে নেব। এখন টাইপস অফ উল সম্পর্কে আলোচনা করে নেব। প্রথমেই বলেছে ল্যাম্বস উল, শোন ফ্রম দ্য বডি অফ ল্যাম্ব when it is 6 to 8 months old। মানে ল্যাম্ব উল আমরা তাকেই বলবো যখন আমরা দেখতে পাচ্ছি বেবি শিপ, যার বয়স কত হয়ে থাকে 6 থেকে 8 মাস পর্যন্ত হয়ে থাকে, তখন সেই উলকে যেটা কালেক্ট করছে আমরা বেবি শিপের বডি থেকে তাকে আমরা ল্যাম্ব উল বলে থাকি এবং তার এজটা ম্যান্ডেটরি, যেটা বলে দেওয়া আছে 6 থেকে 8 মাস। এবং যেহেতু ভীষণ বেবি শিপের বডি থেকে কালেক্ট করছি এবং তার বয়স ভীষণই ইয়ং হয়ে থাকে, তো সেই মোমেন্টে উল কিরকম হতে পারে, সেটা ভীষণ স্মুথ হবে, সফট হবে এবং জেনারেলি চিলড্রেনদের ক্লদিং এর ক্ষেত্রে এই ধরনের ল্যাম্ব উলকে ইউজ করা হয়। নেক্সট বলেছে হগেট উল, sewn from the body of sheep when it is 12 to 14 months old। যখন একটা শিপের বয়স, আমরা যখন উলটা কালেক্ট করছি, আমরা তো শিপ থেকে বা একটা পার্টিকুলার অ্যানিমাল থেকে কালেক্ট করছি, কারণ আমরা এর আগে পড়ে নিয়েছিলাম উল হচ্ছে একটি ন্যাচারাল অ্যানিমাল ফাইবার। তো আমরা শিপ থেকে কি গোট থেকে কি ক্যামেল থেকে এরকম ডিফারেন্ট ডিফারেন্ট অ্যানিমালের যে বডি হেয়ার বা বডি ফার সেখান থেকে কালেক্ট করছি। তো শিপ থেকে যেহেতু আমরা কালেক্ট করছি, তো শিপের এজ অনুযায়ী এটাকে আমরা জেনারেলি ক্লাসিফাই করেছি। তো হগেট উলে কি বলা হচ্ছে যে যখন শিপটার বয়স কত হয়ে থাকে 12 থেকে 14 মাস হয়ে থাকে এবং সেই মোমেন্টে যখন তার বডি থেকে আমরা কালেক্ট করছি উলকে, তাকে আমরা হগেট উল বলে থাকছি। এবং যেহেতু তার এজ বাড়ছে, তো অটোমেটিক্যালি এই উলের যে স্ট্রেংথ ল্যাম্ব উলের থেকে অনেক ভালো হচ্ছে, কোয়াইট গুড, এবং এটা অনেক স্ট্রং হচ্ছে অ্যাজ কম্পেয়ার টু ল্যাম্ব উল। মানে এর মধ্যে অতটাও সফটনেস বা স্মুথনেস কিন্তু লক্ষ্য করা যাবে না, অন্যদিকে স্ট্রং বা স্ট্রেংথ যেটা সেটা অনেক বেশি লক্ষ্য করা যাবে। নেক্সট, ওয়েদার উল lacks softness and contains lot of dirt and soil in it। ওয়েদার উল জেনারেলি আমরা বলতে পারি একটা নর্মাল এজেড শিপের বডি থেকে আমরা কালেক্ট করছি এবং অবভিয়াসলি যত শিপ একটা বড় হতে থাকছে, সে অটোমেটিক্যালি এনভায়রনমেন্টের সাথে অনেক বেশি এক্সপোজড হচ্ছে, অনেক বেশি ডার্ট সয়েল তার বডির সাথে কন্ট্যাক্টে আসছে, তো অটোমেটিক্যালি এর সফটনেস চলে যাচ্ছে এবং অনেক বেশি ডার্ট সয়েল
তো তার উলের মধ্যে আমরা লক্ষ্য করতে পারছি। নেক্সট বলছে পুলড উল, দ্য উল ইজ কালেক্টেড আফটার দ্য অ্যানিমাল ইজ স্লটার্ড। তাহলে এর আগে অবধি যতগুলো উলের কথা বা টাইপস আমরা পড়লাম, এগুলোতে কি করা হচ্ছিল না, তাদেরকে স্লটার করে বা তাদেরকে মেরে ফেলে উল কালেক্ট করা হচ্ছিল না। কি করা হচ্ছিল, একটা টাইমে, বছরের নির্দিষ্ট টাইমে তাদের বডি থেকে উল নিয়ে নেওয়া হচ্ছিল, কিন্তু তাদেরকে কোনো রকম হার্ম করা হচ্ছিল না বা তাদেরকে কোনো রকম ভাবে ইনজুরি করা হচ্ছিল না। বাট পুলড উলে কি করা হয়, তাদের স্লটারিং করা হয় এবং স্লটার করার পর তার বডি থেকে যে উলটা বা বডি হেয়ারটা আমরা কালেক্ট করছি সেটাকে পুলড উল বলছি। এবারে যেহেতু জানো যে যখন স্লটার করা হচ্ছে তো অ্যানিমালের বডিতে কি হচ্ছে, তার বডির প্রত্যেকটা মাসেল কি হয়ে যায়, অনেক বেশি স্টিফ হয়ে যায়, যেটাকে আমরা রিগর মর্টিসও বলে থাকি। তো যার কারণের জন্য ভীষণ স্টিফ হয়ে যাওয়ার কারণে কি হয়, এর যে উলের কোয়ালিটি ভীষণ পুয়ার হয়ে থাকে। নেক্সট বলছে ডেড উল, দ্য উল কালেক্টেড ফ্রম দ্য ডেড শিপ। এক্ষেত্রে মনে রাখবে ডেড উলের ক্ষেত্রে কিন্তু এখানে মানে তার আনন্যাচারাল ডেথ হচ্ছে না বা তাকে আমরা স্লটার করে বা তাকে কোনো হার্ম করে আমরা উল কালেক্ট করছি না। ইন জেনারেলি যদি তার ন্যাচারাল ডেথ হয়ে যাচ্ছে এবং সেখান থেকে যখন আমরা উল কালেক্ট করছি সেক্ষেত্রে আমরা তাকে ডেড উল বলতে পারি। এবং এক্সামের কোয়েশ্চেনে মাঝে মাঝে পুলড উল এবং ডেড উলকে নিয়ে কনফিউজ করা থাকে, অপশন অনুযায়ী তোমরা আনসার করবে। নেক্সট বলছে কটিউল, সিমিলার টু দ্য কটন অ্যাজ দ্য ফাইবার্স আর ভেরি ব্রিটল। তো অবভিয়াসলি কটিউল বুঝতেই পারছো এখানে জাস্ট ব্লেন্ডিং মোড করা হয়ে থাকে কটনের সাথে উলকে মিশিয়ে, এটা another kind of artificial environment এ বানানো হয়ে থাকে, ইটস নট দ্যাট কাইন্ড অফ ন্যাচারাল। বাট বাকি যে কটা আমরা টাইপস পড়লাম এগুলো নেচার থেকে কালেক্ট করা হচ্ছে, ন্যাচারাল অ্যানিমাল ফাইবার বলে থাকি। বাট এদের কি হচ্ছে, এদের আমরা এজ অনুযায়ী ক্লাসিফাই করে নিচ্ছি এবং যখন এদের আমরা এজ অনুযায়ী কালেক্ট করছি তো অবভিয়াসলি কি হচ্ছে, ওদের কোয়ালিটি বা ওদের ফিচার্স এর মধ্যেও কিন্তু চেঞ্জেস আসছে, যেহেতু এজ বাড়তে থাকতে যত ছোট থাকবে তত সফট হবে, স্মুথ হবে, এবং যত ধীরে ধীরে অ্যাডাল্টিং এর দিকে যাচ্ছে বা এজ যত বাড়তে থাকছে তো অটোমেটিক্যালি তার সফটনেসটা চলে যাচ্ছে। এবং অন্যদিকে পুলড উল এবং ডেড উলটাকে খুব ইম্পর্টেন্টলি মনে রাখবে, কারণ এটা কোশ্চেনে কিন্তু কনফিউজ করতে পারে। এখন আমরা আগের যে পিওয়াইকিউ নিয়ে আলোচনা করছিলাম ম্যাচ দ্য ফলোইং, তার আনসারটি জেনে নেব। দেখো এর আনসার কি হবে, তাহলে এর আনসার হবে অপশন নাম্বার 2। কেন, দেখো এবার আমরা মিলিয়ে যদি নিই, দেখো বলেছে পুলড উল, আমরা বললাম পুলড উল মানে কি, যখন আমরা তাদেরকে স্লটার করে দিচ্ছি, মানে কি তার ডেথ হচ্ছে, আইদার সেটা ন্যাচারাল হতে পারে আইদার সেটা আনন্যাচারাল হতে পারে। বাট দেখো এখানে কোনো কিছু মেনশন নেই, বলা হয়নি যে তার ন্যাচারাল অথবা আনন্যাচারাল, তবে ডেড অ্যানিমালস এর থেকে না আমরা কালেক্ট করছি, অতএব অপশন 1 কি হচ্ছে, এখানে কিন্তু সি হবে। নেক্সট বলা হচ্ছে ভার্জিন উল, বুঝতেই পারছো যে উলটা কি হয়ে থাকে, ভীষণ ফ্রেশ হয়ে থাকে। তাহলে ফ্রেশ আনইউজড উল এটাকে আমরা বলতে পারি। রিসাইকেলড উল মানে যে উলটাকে আমরা কি করছি, ফার্দার ইউজ করছি। রিসাইক্লিং কথার মানে কি, যে যখন আমরা কোনো কিছু ওয়েস্ট করব না এবং সেই ওয়েস্ট থেকেও আমরা কোনো কিছু প্রোডাক্টিভ বা কোনো সেটাকে ইউটিলাইজ করার চেষ্টা করছি, তাহলে সেক্ষেত্রে কি হবে, আনইউজ কাটার স্ক্র্যাপ, মানে কিছু কিছু ছোট ছোট ফেলে দেওয়া অবশিষ্ট হয়তো ইন্ডাস্ট্রিতে ইউজ হয়েছে এবং ইউজ হয়ে যাওয়ার পর কিছু অবশিষ্ট বা কিছু ওয়েস্টেজ রয়েছে, তো সেটাকে আমরা ওয়েস্ট করব না বা এনভায়রনমেন্টে নর্মাল ডিসপোজ না করে দিয়ে ফার্দার সেটাকে রিসাইকেল করে আবার ইউজ করা বা সেটাকে ইউটিলাইজ বা কিছু প্রোডাক্টিভ বানানোর আমরা যখন চেষ্টা করছি। নেক্সট বলছে শিয়ার্ড উড, এই যে আমি তোমাদেরকে বললাম যে প্রসেসের মাধ্যমে কি হয়, কোনো রকম কোনো ফোর্স ছাড়া তাদেরকে স্লটারিং বা মেরে ফেলা ছাড়া যখন তাদের বডি থেকে বডি হেয়ার বা বডি ফারকে কালেক্ট করা হচ্ছে সেই প্রসেসকে বলা হয় শিয়ারিং প্রসেস। তাহলে শিয়ার্ড উল মানে কি, যখন সে বেঁচে রয়েছে এবং বেঁচে থাকা অবস্থায় তার বডি থেকে বডি হেয়ার বা বডি ফার কালেক্ট করা হচ্ছে, তাহলে শিয়ার্ড উল মানে কি, যে শেয়ারিং করে নেওয়া হচ্ছে। তাহলে কার গা থেকে শেয়ার করা হবে, যে বেঁচে রয়েছে, অর্থাৎ লাইভ ডোমেস্টিকেটেড অ্যানিমালস। তাহলে এটাই হচ্ছে আনসার। সেকেন্ড কোয়েশ্চেন বলেছে which of the following are the leaf fibers? লিফ ফাইবার্স এদের মধ্যে কোনটি, অপশন কি দিয়েছে, অপশন এ ক্যাপাক, অপশন বি রেমি, অপশন সি পিনা, অপশন ডি আবাকা। এই চারটের মধ্যে কোনটি লিফ ফাইবার সেটা উইদিন 10 সেকেন্ডের মধ্যে তোমরা আনসার করো। এর পরবর্তী স্লাইডে আমরা এর আনসার এবং ইন ডিটেলসে এই সম্পর্কে জেনে নেব। এখন আমরা ন্যাচারাল ফাইবার নিয়ে আলোচনা করব।
স্পেশালি প্লান্ট ফাইবার নিয়ে। তো বুঝতেই পারছো আমরা এখানে লিফ ফাইবারের কথা জিজ্ঞাসা করেছি। তো লিফ কোথা থেকে কালেক্ট করা হয়ে থাকে? প্লান্ট থেকে কালেক্ট করা হয়ে থাকে। দেখো সিড ফাইবার কি কি রয়েছে? কটন অ্যান্ড ক্যাপক। ফ্রুট ফাইবার রয়েছে কয়ের। বাস্ট ফাইবার রয়েছে জুট, ফ্লেক্স, রেমি, বানানা। এবং লিফ ফাইবার হিসেবে রয়েছে পিনা, সিসেল অ্যান্ড অ্যাগেভ। অতএব আমাদের কোশ্চেন্স কি ছিল? হুইচ অফ দ্য ফলোইং আর দ্য লিফ ফাইবার? তাহলে আনসার কি হবে? পিনা, কারণ ক্যাপক কি হচ্ছে? সিড, রেমি কি হয়ে যাচ্ছে? বাস্ট, পিনা হচ্ছে লিভ, এবং আবাকা হচ্ছে কাইন্ড অফ বাস্ট ফাইবার। থার্ড কোশ্চেন দিয়েছে একটি অ্যাসারশন অ্যান্ড রিজন। অ্যাসারশনে বলেছে ফাইবার্স কন্টেনিং হাই প্রপোর্শন অফ ক্রিস্টালাইন রিজিয়ন্স ডু নট পারমিট ইজি এন্ট্রি অফ ওয়াটার অ্যান্ড ডাইস। মানে ফাইবারের মধ্যে যদি ক্রিস্টালাইন রিজিয়ন বেশি পরিমাণে থেকে থাকে তাহলে কোনো ওয়াটার এবং ডাই সহজে এন্টার করতে পারে না। এর রিজন বা এর কারণ কি? বলছে দ্য পলিমার্স আর এক্সটেন্ডেড প্যাক together giving a 3D molecular orientation within fibers। মানে কি বলতে চাইছে? যদি ক্রিস্টালাইন রিজিয়ন অনেক হাই হয়ে থাকে ফাইবারের মধ্যে তাহলে প্রত্যেকটা ফাইবারের মলিকিউল তারা কি থাকে? অনেক বেশি টাইটলি এবং এক্সটেন্ডলি প্যাকড হয়ে থাকে উইথ ইচ আদার। দ্যাটস ওয়াই একটা 3D মলিকুলার ওরিয়েন্টেশন প্রোভাইড হচ্ছে, এবং যার কারণের জন্যই নাকি ওয়াটার এবং ডাই ইজিলি এন্টার করতে পারছে না ফাইবারের মধ্যে। তাহলে এই অ্যাসারশন এবং রিজন শুনে তোমাদের কি মনে হচ্ছে সেটা কোড অনুযায়ী তোমরা আনসার করো উইদিন 10 সেকেন্ডস। এর আনসার এবং এর ডিটেলস কনসেপ্ট আমরা পরবর্তী স্লাইডে আলোচনা করে নেব। এখন আমরা মলিকিউলার স্ট্রাকচার অফ ফাইবার নিয়ে আলোচনা করে নেব। দেখো এখানে বলেছে আমরা যদি মলিকুলার স্ট্রাকচার ওয়াইজ আমরা দেখে থাকি যে একটা ফাইবারের মধ্যে কিরকম ওয়েতে তার মলিকিউলার অ্যারেঞ্জমেন্ট গুলো হয়ে থাকে, তো সেই ওয়াইজ আমরা দেখতে পারি সেটা দু রকমের হয়ে থাকে। আইদার ক্রিস্টালাইন কিছু ক্যারেক্টারিস্টিক থেকে থাকে অথবা কিছু অ্যামরফাসনেস ক্যারেক্টারিস্টিক্স থেকে থাকে। তাহলে ক্রিস্টালাইন কথার অর্থ কি বলেছে বা ক্রিস্টালাইনিটি বলতে কি বোঝাচ্ছে? বলছে ক্রিস্টালাইন ক্যারেক্টার refers to the degree of structural order in a fiber molecule. In a crystal, the molecular chains are arranged in regular manner and periodic. বুঝতেই পারছো, তোমরা যদি ছবিটা লক্ষ্য করো তাহলে দেখতে পাচ্ছ কি প্রত্যেকটা মলিকিউল কি রয়েছে? একে অপরের সাথে টাইটলি প্যাকড রয়েছে, এবং দেখতে পাচ্ছ সেখানে কিন্তু কোনো স্পেস নেই। তাহলে এরা ভীষণ রেগুলার ম্যানারে মানে একটার পর একটা আর একটার পর আর একটা অর্ডারলি ওয়েতে পিরিয়ডিক্যাল ওয়েতে সুন্দরভাবে রিজিড ওয়েতে টাইটলি প্যাকড রয়েছে, and there is no space। অন্যদিকে অ্যামরফাসনেস এর ক্ষেত্রে কি বলা হয়েছে? অ্যামরফাস রিজিয়ন অফ দ্য ফাইবার is defined as the region of the fiber where there is no longer the order of chain molecules। মানে যেখানে কি বলতে চাইছে এখানে কিন্তু নো লঙ্গার মানে ওই রিজিডিটি, কাইন্ড অফ অ্যারেঞ্জমেন্ট, কাইন্ড অফ রেগুলারিটি, ওই জিনিসটা কিন্তু এখানে নেই। এখানে আমরা কি লক্ষ্য করতে পারছি? দ্য পলিমার চেইনস আর র্যান্ডামলি প্লেসড। দেখতেই পাচ্ছ অ্যামরফাসের পিকটা কিরকম রয়েছে, যে এটা ভীষণই এর মলিকিউল গুলো ভীষণই র্যান্ডামলি ওয়েতে প্লেসেস রয়েছে। হ্যাঁ, এবং এদের মধ্যে কি রয়েছে? লটস অফ এয়ার স্পেসেস রয়েছে, এবং যার জন্য এই ধরনের ক্যারেক্টারিস্টিক থাকা পার্টিকুলার যে অ্যারেঞ্জমেন্ট এটাকে আমরা অ্যামরফাসনেস বলে থাকতে পারি। ঠিক আছে, তাহলে আমরা ইন জেনারেল বুঝতে পারলাম ক্রিস্টালাইন কথার অর্থই হচ্ছে যেটা ভীষণ রিজিড ওয়েতে থাকবে, ভীষণ টাইটলি ওয়েতে প্যাকড থাকবে এবং অর্ডারলি ম্যানারে একটার পর একটা সাজানো থাকছে। কিন্তু অ্যামরফাসনেস কথার মানে যেখানে র্যান্ডাম ওয়েতে এই পার্টিকুলার মলিকিউল গুলোর অ্যারেঞ্জমেন্ট থাকছে, এবং এরা কি হচ্ছে এখানে এয়ার স্পেস অনেক কম হয়ে থাকছে। নেক্সট হচ্ছে এদের প্রপার্টিজ। এদের এই প্রপার্টিজ কি এবারে যদি দেখা যাচ্ছে ক্রিস্টালাইন ক্যারেক্টারিস্টিক্স থেকে থাকছে বা কখনো অ্যামরফাসনেস ক্যারেক্টারিস্টিক্স থেকে থাকছে, তাহলে এদের মধ্যে কি কি প্রপার্টিজ লক্ষ্য করব সেটা আমরা জেনে নেব। দেখো ক্রিস্টালাইন যদি থাকে তাহলে তার কি কি প্রপার্টি থাকবে, কি কি হোল্ড করতে পারবে, কি কি প্রপার্টি? দেখো প্রথমে বলেছে স্ট্রং মলিকিউলার বন্ড। মানে একটা ফাইবারের মধ্যে যদি ক্রিস্টালাইন ক্যারেক্টারিস্টিক্স বেশি হয় তাহলে সেটা কি হবে? তার মধ্যে মলিকিউলার বন্ড অনেক স্ট্রং। পিকচারে আমরা দেখেছি অলরেডি একটার সাথে আর একটা কি থাকছে? অর্ডারলি ম্যানারে সাজানো থাকছে, এবং তাদের মাঝে স্পেস অনেক কম, মানে বন্ডটা অনেক
স্ট্রং। নেক্সট বলেছে হাই রিজিডিটি অ্যান্ড লেস সফটনেস, অতএব ক্রিস্টালাইন ক্যারেক্টারিস্টিক্স এর ক্ষেত্রে কি হবে, সেটা অনেক বেশি হাই রিজিড হবে এবং সফটনেস অনেক কম। যখন এটা বেশি শক্ত হবে, অনেক বেশি মজবুত হবে, তো সফটনেস তো হবে না, তাহলে এটা তো একদম অপোজিট হয়ে যাচ্ছে না, যেটা অনেক বেশি শক্ত মজবুত তার সফটনেস কিন্তু অনেক কম হয় এবং রিজিডিটি অনেক হাই হবে। অন্যদিকে পুয়ার রেজিলিয়েন্সি, আগের আমরা পড়েছিলাম ক্লাসে যে রেজিলিয়েন্সি কথার অর্থ হচ্ছে রিঙ্কেল রিকভারি, মানে কোনো একটা ফাইবারকে তুমি যখন দুমড়ে মুচড়ে বা ইউজ করে রেখে দিচ্ছ, আফটার ইউজিং ওটার শেপটা কি আগের অবস্থায় যেতে পারছে নাকি দুমড়ানো মোচড়ানো অবস্থায় থাকছে, তোমাকে ফার্দার ট্রিটমেন্ট দিতে হচ্ছে। তাহলে যেটা অনেক বেশি রিজিড হবে তার মধ্যে কি রয়েছে, এয়ার স্পেস অনেক কম, ও নিজেকে ফার্দার আগের শেপে নিয়ে যাওয়ার চান্সেস খুব কম থাকে। কেন? কারণ ওর মধ্যে তো সেই ক্যাপাবিলিটিটা নেই ওর মধ্যে, তো এয়ার স্পেস নেই, তাহলে ও আগের মতন শেপে ফিরে যাওয়ার চান্সেসটা ভীষণ কম, রিকভারি করতে পারে না। তুমি যদি ওকে, তুমি দেখবে যে কোনো খুব মজবুত কোনো জিনিসকে তুমি জোরে প্রেস করো, খুব বেশি চাপ দাও, ওটা ভেঙে যাবে। মানে কি হচ্ছে, ফাইবার তো ভেঙে যাবে না, তো এই ধরনের টেক্সটাইল ফাইবার স্পেশালি তুমি যখন ওর মধ্যে অনেক বেশি প্রেসার দেবে, হ্যাঁ বারবার ইউজ করাবে, তোমার মধ্যে ক্রিজ বা রিঙ্কেল চলে আসে, সেটা কিন্তু সহজে আগের অবস্থায় পৌঁছাতে পারবে না। কারা? যাদের মধ্যে ক্রিস্টালাইন প্রপার্টি অনেক হাই হবে। নেক্সট লো টু জিরো লফটিনেস, লফটিনেস মানে হাই এয়ার স্পেসের কথা বা এয়ার স্পেসের কথা বলা হচ্ছে। তো যেহেতু আমরা দেখতেই পেলাম পিকচারে যে ওর মধ্যে স্পেস অনেক কম, তাহলে এয়ার থাকার জায়গাটাও অনেক কম, যেহেতু এয়ারও কম থাকছে, স্পেস অনেক কম, অনেক বেশি স্ট্রং, অনেক রিজিড, তো ফ্লেক্সিবিলিটি অবভিয়াসলি কম হবে এবং কেমিক্যাল অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্স অনেক হাই হবে। জায়গায় নেই, কোনো স্পেসই নেই, তাহলে সেখান দিয়ে তুমি যখন উপর থেকে কোনো কেমিক্যালের সাহায্যকে রিয়াক্ট করার চেষ্টা করছো বা ওয়াটার দিচ্ছ বা ডাই দিচ্ছ, ও কিন্তু সহজেই সেটাকে এন্ট্রি করতে দেবে না, মানে সহজে কিন্তু ওর এন্ট্রিকে পারমিশন দিচ্ছে না। এগুলো গেল ক্রিস্টালাইন ক্যারেক্টারিস্টিক্স। নেক্সট বলছে অ্যামরফাসনেস, বলছে অ্যামরফাস এর ক্ষেত্রে কি হয়, উইক ইন্ট্রামলিকুলার বন্ড, যার জন্য দেখতে পাচ্ছিলাম কি বন্ডটা অনেক উইক থাকার কারণে তারা কিন্তু অর্ডারলি ম্যানারে সাজানো ছিল না, তারা কি ছিল, র্যান্ডামলি প্লেসড ছিল, এবং র্যান্ডামলি প্লেস থাকার কারণে অনেক বেশি লফটনেস ছিল, মানে এয়ার স্পেস অনেক বেশি ছিল, যার ফলে এটা সফট হবে, ফ্লেক্সিবল হবে এবং অতটাও কিন্তু স্ট্রং হবে না। এবং এর রেজিলিয়েন্সি, যেহেতু এয়ার স্পেস অনেক বেশি, কোন একটা নরম জিনিস তোমরা নিজেরাও দেখেছো, তোমরা যখন কোনো সফট টয়কে বাচ্চারা যখন খেলা করতে করতে কি করে, অনেক বেশি দুমড়ায় মুচড়ায় ফেলে দেয়, সহজে কি ভেঙে যায়? ভেঙে যায় না। কেন? কারণ ওর মধ্যে এত বেশি এয়ার স্পেস রয়েছে, ওর ব্রেক করার বা ক্রিজ বা রিঙ্কেল পড়ার চান্সেসটা ওর মধ্যে অনেক কম। এবার যেহেতু অ্যামরফাসনেস বেশি, মানে প্রচুর স্পেস, তাহলে বাইরে থেকে তো কেমিক্যাল বা ওয়াটারকে বা ডাইকে আটকাতে পারবে না, তাহলে অটোমেটিক্যালি এর কিন্তু অপোজিট হয়ে যাচ্ছে, কেমিক্যাল এবং ওয়াটারকে কিন্তু রেজিস্ট করতে পারছে না। এখন আমরা আরো কিছু কিছু ক্রিস্টালাইনিটি বা অ্যামরফাস সম্পর্কে জেনে নেব। এবার আমরা একটা ইম্পর্টেন্ট বিষয় জেনে নিই। এবার মনে হতে পারে যে ম্যাম তাহলে কোন কোন ফাইবার গুলোর ক্রিস্টালাইন হবে বা কোন কোন ফাইবার গুলো অ্যামরফাস হবে। দেখো তোমাদের একটা কনসেপ্ট এখানে ক্লিয়ার করে দিই যে কোনো ফাইবারই কমপ্লিটলি ক্রিস্টালাইন হয় না, আবার কোনো ফাইবারই কমপ্লিটলি অ্যামরফাসও হয় না, দুটো ক্যারেক্টারিস্টিক্স নিয়েই তারা গঠিত হচ্ছে। এবার হতে পারে যে কোনো ফাইবারের মধ্যে ক্রিস্টালাইন বা ক্রিস্টালাইনিটি অ্যামাউন্ট অনেক বেশি, অ্যামরফাসনেস অ্যামাউন্ট অনেক কম, আবার এটা ভাইস ভার্সাও হতে পারে। ঠিক আছে, অতএব এখানে বলেছে ইনক্রিজিং ক্রিস্টালাইনিটি মিনস গ্রেটার স্ট্রেংথ। বুঝতেই পারলাম যে ক্রিস্টালাইন ক্যারেক্টারিস্টিক হওয়া মানে জাস্ট স্ট্রেংথ অনেক বেশি হবে, কারণ ওদের মধ্যে একটা স্ট্রং মলিকুলার বন্ড থাকছে। এবং ধীরে ধীরে ক্রিস্টালাইনিটি কমছে, ডিক্রিজিং ক্রিস্টালাইনিটি মানে অ্যামরফাসনেস বাড়ছে, তার মানে কি হবে, তুমি এটা অনেক বেশি রেজিলিয়েন্ট হবে, ইলংগেশন ইলাস্টিক প্রপার্টি অনেক বেড়ে যাবে। ওয়াটার ইনটেক, কারণ যত বেশি ক্রিস্টালাইন হবে, আমরা কি দেখলাম, ওয়াটার বা কেমিক্যালকে ও এন্টার করতেই দিচ্ছে না, তাহলে অ্যামরফাস হওয়া মানে কি, যখন ক্রিস্টালাইনিটি কমে যাচ্ছে মানে অ্যামরফাস হচ্ছে, মানে ওয়াটার ইনটেক কিন্তু বাড়বে, কেমিক্যাল ইনটেক বাড়বে, সাইটস অফ অ্যাভেলেবল ফর দ্য কেমিক্যাল রিয়াকশন, এটা গেল। নেক্সট বলেছে দ্য ক্রিস্টালাইনিটি অলসো হ্যাজ অ্যান ইফেক্ট অন ময়েশ্চার অ্যাবজর্পশন অফ দ্য ফাইবার। এবারে যত বেশি ক্রিস্টালাইন হবে তত বেশি কি হবে, ওয়াটার তো ইনটেকই করতে পারবে না। কিন্তু অ্যামরফাস যত বেশি হবে, তার মানে কি ওখানে প্রচুর স্পেস রয়েছে, তাহলে ইজিলি কিন্তু ওয়াটার ওর মধ্যে এন্টার করতে পারবে। নেক্সট বলেছে ইন আ সিঙ্গেল ফাইবার ইট ইজ কমন টু ফাইন্ড বোথ অ্যামরফাস অ্যান্ড ক্রিস্টালাইন রিজিয়নস, অ্যান্ড ফাইবার্স ভ্যারি ইন দ্য প্রপোর্শন অফ ওরিয়েন্টেড
ক্রিস্টালাইন অ্যান্ড অ্যামরফাস রিজিয়ন্স। ঠিক আছে, তাহলে একটা সিঙ্গেল ফাইবারের মধ্যে আমরা এই দুটো ক্যারেক্টারিস্টিক্সই লক্ষ্য করতে পারবো। দুটো এরকম নয় যে কোনো ফাইবার কমপ্লিটলি ক্রিস্টালাইন হয়ে যাচ্ছে বা কমপ্লিটলি অ্যামরফাস, বা সেই ধরনের ফাইবারকে কিন্তু আমরা জেনারেলি টেক্সটাইল অ্যাপারেলের ক্ষেত্রে ইউজ করব না। কেন? এই কারণের জন্য ইউজ করবো না, কারণ ধরো তুমি কোনো একটা জামা পরছো, সেটা যদি খুব রিজিড হয় তুমি তো জামা কাপড়টা পরতেই পারবে না। আমাদের তো বডির যে কার্ভ রয়েছে, আমরা তো বডিকে মুভ করছি, আমাদের তো সময় সময় নানা রকম অ্যাকশন করতে হচ্ছে। তো সেই মোমেন্টে যদি আমি এমন কোনো একটা জামা কাপড় পরিনি যেটা আমার হাত পা কে মুভ করছে না, আমি শ্বাস নিতে পারছি না, তাহলে তো সেটা আমার ক্ষেত্রে অনেক বেশি সাফোকেটিং হয়ে যাবে। তাহলে তুমি সেই জামাটা কখনোই পরবো না, বা সেই ধরনের ফ্যাব্রিকেটেড যে ম্যাটেরিয়াল থেকে যেটা তৈরি হচ্ছে সেটা কিন্তু কখনো ওয়্যারেবল নয়। নেক্সট বলছে দ্য মলিকুলার অ্যারেঞ্জমেন্ট অফ ন্যাচারাল ফাইবার্স ইজ ডিফিকাল্ট টু চেঞ্জ এক্সেপ্ট ইন কটন where the molecules tend to decrystallize by mercerization finish বা ট্রিটমেন্ট। আমরা বলতে পারি মার্সারাইজেশন ইজ কাইন্ড অফ ট্রিটমেন্ট, যেটা আমরা ফিনিশিং এর সময় ইন ডিটেলসে আলোচনা করব। ওকে, তাহলে আমরা এতটুকু বুঝে গেলাম যে ক্রিস্টালাইনিটি কাকে বলছে, অ্যামরফাসনেস কাকে বলছে, এবং যদি ক্রিস্টালাইন ক্যারেক্টারিস্টিক থেকে থাকে তাহলে কি কি ওর মধ্যে প্রপার্টি থাকবে, যদি অ্যামরফাস ক্যারেক্টারিস্টিক থেকে থাকে তার মধ্যে কি কি প্রপার্টি থেকে থাকবে। এবং আমরা এটাও বুঝে গেলাম যে একটা ফাইবার কখনোই কমপ্লিটলি অ্যামরফাস হয় না, কখনো কমপ্লিটলি ক্রিস্টালাইন হয় না, দুটোকে কম্বাইন করে একটা ফাইবার গঠিত হচ্ছে। অতএব 3 নাম্বার কোশ্চেন আমরা যেটা পড়ছিলাম যে অ্যাসারশনে বলেছিল ফাইবার্স কন্টেনিং হাই প্রপোর্শন অফ ক্রিস্টালাইন রিজিয়ন্স ডু নট পারমিট ইজি এন্ট্রি অফ ওয়াটার অ্যান্ড ডাইস resin polymers are extended and packed together giving a 3D molecular orientation within fibers। তো আমরা সেটাই দেখলাম যে যেহেতু ওদের মলিকুলার ওরিয়েন্টেশন অনুযায়ী যে সমস্ত ফাইবারের ক্ষেত্রে ক্রিস্টালাইন রিজিয়ন বেশি হবে তাদের ক্ষেত্রে কি হয়, প্রত্যেকটা মলিকিউল বা প্রত্যেকটা পলিমার একে অপরের সাথে কি থাকবে, এক্সটেন্ডেড থাকবে এবং টাইটলি প্যাকড থাকছে, যার কারণে ওদের মধ্যে কোনো স্পেসই থাকছে না। যদি স্পেস না থাকে তাহলে কিন্তু সহজে কোনো কেমিক্যাল, কোনো ওয়াটার, কোনো ডাই সহজে কিন্তু এন্টার করতে পারবে না। তাহলে এক্ষেত্রে বোথ আর কারেক্ট। ফোর্থ কোয়েশ্চেন বলেছে which of the following fibers have good resiliency। আমরা পড়লাম রেজিলিয়েন্সি কথার অর্থই হচ্ছে কি, যে কার সব থেকে বেশি বা হাইয়েস্ট কি রয়েছে, রিঙ্কল রিকভারি রয়েছে। বলেছে কি কি অপশন দিয়েছে, উল, পলিয়েস্টার, রেয়ন অ্যান্ড কটন। এই চারটে অপশনের মধ্যে কোড দিয়েছে যে কোন দুটোকে আমরা বলতে পারি যে গুড রেজিলিয়েন্ট ফাইবার। অপশন 1 বলেছে 1 and 3 মানে উল অ্যান্ড রেয়ন। নেক্সট অপশন 2 তে বলেছে 3 and 4 মানে রেয়ন অ্যান্ড কটন। অ্যান্ড অপশন 3 তে বলেছে 1 and 2 মানে উল অ্যান্ড পলিয়েস্টার। অ্যান্ড 4 এ বলেছে অপশন 1 and 4 মানে উল অ্যান্ড কটন। অতএব তোমরা ভেবে উইদিন 10 সেকেন্ডস এর মধ্যে আনসার করো। এর আনসারটি আমরা পরবর্তী স্লাইডে আলোচনা করে নেব। এখন আমরা কোন কোন ফাইবারের কতটা অ্যামরফাস রিজিয়ন রয়েছে বা কতটা ক্রিস্টালাইন রিজিয়ন রয়েছে সেই সম্পর্কে একটা ওভারভিউ নেব। দেখো, আমরা রাইট সাইডে যদি পিকচারটা ফলো করি তাহলে আমরা দেখতেই পারবো যে এখানে ডিফারেন্ট ডিফারেন্ট ফাইবারের নেম রয়েছে, যেগুলো জেনারেলি আমরা টেক্সটাইলে ইউজ করে থাকি, এবং তাদের অ্যামরফাস এবং ক্রিস্টালাইন ক্যারেক্টারিস্টিক্স কতটা রয়েছে সেটাকে পার্সেন্টেজ ওয়েতে লেখা রয়েছে। প্রথমে এই ফাইবারটি বলা হয়েছে কটনের কথা। তো কটন কি বলছে, এর অ্যামরফাসনেস কত হয়ে থাকে, অনলি 30 থেকে 35%, এবং ক্রিস্টালাইন ক্যারেক্টারিস্টিক্স কত হয়ে থাকে, 65 থেকে 70%। আমরা বুঝতেই পারছি কটনের ক্রিস্টালাইন ক্যারেক্টারিস্টিক্স অনেক হাই হয়ে থাকে দেন ইটস অ্যামরফাসনেস। ঠিক আছে, নেক্সট বলেছে ফ্ল্যাক্স, সেটারও কটনের মতনই সেম হয়ে থাকে। নেক্সট ভিসকোস, ভিসকোস মানে আমরা এটাকে ভিসকোস বলো, অ্যাসিটেট বলো, এগুলো হচ্ছে কাইন্ড অফ রিজেনারেটেড ফাইবার, যেগুলো আমরা কটনকে নানা রকম কেমিক্যাল ট্রিটমেন্টের মাধ্যমে রিঅ্যাক্ট করানোর পর যে আলটিমেটলি ফাইবারটা পাচ্ছি। তো ভিসকোসের ক্ষেত্রে অ্যামরফাসনেস অনেক হাই। যেহেতু আমরা কটনের থেকেই বানাচ্ছি কিন্তু কেমিক্যালের মাধ্যমে, তাহলে তো কমপ্লিটলি কটনের মতন প্রপার্টি হবে না, চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখো, যার জন্য অ্যামরফাসনেস ক্যারেক্টারিস্টিক্স কিন্তু হাই অ্যাজ কম্পেয়ার টু ক্রিস্টালাইনিটি। নেক্সট আবার অ্যাসিডেটের ক্ষেত্রে দেখো সেম,
60% পর্যন্ত অ্যামরফাসনেস, 40% পর্যন্ত হচ্ছে আমার ক্রিস্টালাইনিটি। এবার বলেছে উল। উল দেখো কি আমরা দেখে থাকি, উল জেনারেলি তোমরা নিজেরাও হাতে নিয়ে দেখবে একটা একটা সুতির যে কোনো জামা কাপড়, একটা উলের জামা কাপড়, তোমরা যদি ভালো করে লক্ষ্য করে দেখবে সুতির জামা কাপড় কত পাতলা হয় না, ওর মধ্যে কোনো সফটনেস কিন্তু থাকে না। ঠিক আছে, অন্যদিকে তুমি উলের ক্ষেত্রে দেখবে উল কতটা বাল্কি হয়, কতটা মোটা মনে হয় না, জামা কাপড় পরার পর অনেক বেশি সফটনেস প্রোভাইড করে। তা কেন করে? কারণ ওর মধ্যে অ্যামরফাসনেস ক্যারেক্টারিস্টিক্স হাই, 70 থেকে 75%। যত অ্যামরফাসনেস বাড়বে মানে এয়ার স্পেস বাড়ছে। আর অন্যদিকে ক্রিস্টালাইন ক্যারেক্টারিস্টিক কম। এবার আমরা জেনেছি রেজিলিয়েন্সে কি হয়ে থাকে, যত বেশি অ্যামরফাসনেস ক্যারেক্টারিস্টিক্স বেশি হবে গুড রেজিলিয়েন্স, মানে রিঙ্কেল রিকভার করতে পারবে। কিন্তু ক্রিস্টালাইন যত কমে যাবে তত পুয়ার রেজিলিয়েন্সি হবে। অতএব উল কিন্তু গুড রেজিলিয়েন্ট একটা ফাইবার। আবার সিল্ক, সিল্ক দেখো অ্যামরফাস ওর কিন্তু কম, কটনের মতনই হয়ে থাকে। আবার ক্রিস্টালাইনিটি কিন্তু কটনের মতন হয়। এরকম অ্যাক্রাইলিক রয়েছে, নাইলন 6, নাইলন 6, পলিএস্টার, এগুলো কিন্তু সবে মোটামুটি সিনথেটিক। তো এদের যে পার্সেন্টেজ আমরা কি করে থাকি, মোটামুটি এরা অ্যামরফাস হয়ে থাকে বা ক্রিস্টালাইন, এদেরটা আমরা মোটামুটি মডিফাই করতে পারি, কারণ যেহেতু এটা কমপ্লিটলি ন্যাচারাল নয়। তাহলে স্পেশালি আমরা কটন, ফ্ল্যাক্সের কথা পড়লাম, ভিসকোস, অ্যাসিটেড, উল অ্যান্ড সিল্কের কথা পড়বো। অতএব কোশ্চেন্সে বলেছিল যে কোন কোন ফাইবার গুলো রয়েছে হাইলি রেজিলিয়েন্ট বা যার গুড রেজিলিয়েন্ট প্রপার্টি রয়েছে, তাহলে কোনটা হবে? উল এবং আমরা রেয়নের কথা পড়বো। কারণ বাকি পলিয়েস্টার এবং কটন আমরা দেখেছি এদের মধ্যে অ্যামরফাসনেস ক্যারেক্টারিস্টিক অনেক কম, যার কারণের জন্য কিন্তু এদের কি লক্ষ্য করা যাচ্ছে যে রেজিলিয়েন্সে অতটাও ভালো হবে না। অতএব উল এবং হচ্ছে রেয়ন ইজ দ্য আনসার। Fifth questions দিয়েছে, the fiber containing high proportion of amorphous region are markedly prone to crease। ঠিক আছে, মানে যে সমস্ত ফাইবারের মধ্যে অ্যামরফাসনেস রিজিয়ন অনেক হাই হয়ে থাকে তারা কি হয়ে যায়, খুব সহজেই ক্রিজ হয়ে যায়, মানে দুমড়ে যায়, মুচড়ে যায়, খুব সহজে তাদের মধ্যে রিঙ্কেল চলে আসে। এর রিজন বলেছে কি, দিস ইজ বিকজ অফ দ্য অ্যাবসেন্স অফ ইন্টারমলিকিউলার বাইন্ডিং ফোর্সেস। হ্যাঁ, কেন বলছে? কারণ ওদের মধ্যে যে ইন্টারমলিকিউলার বাইন্ডিং যে ফোর্সেস থাকে সেটা থাকেই না কমপ্লিটলি, একদম মানে থাকেই না, বলতে অ্যাবসেন্স মানে বুঝতেই পারছো, থাকেই না। অতএব এই কোশ্চেনের আনসার কি হবে তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। নেক্সট ক্লাসে আমরা এর আনসার নিয়ে আলোচনা করে নেব। আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে এবং টিউটর হোম সায়েন্স চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংকস ফর ওয়াচিং।